আমি এমন মানুষ দেখেছি যারা পর্তুগালের কার্ড পাওয়ার জন্য সব কিছু ত্যাগ করেছে, আবার এমন মানুষও দেখেছি কার্ড পাওয়ার পরে তারা বসে আছে, কোনো কাজ নেই, কোনো লক্ষ্য নেই। আসল সমস্যা কোথায়? D1 ভিসা নাকি মানুষ নিজেই? আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কিছু বাস্তব অভিজ্ঞতা আর কিছু গুরুত্বপূর্ণ দিক যা আপনাদের ভবিষ্যতে কাজে আসতে পারে। আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। সো গাইজ, চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ভাই বেরাদার, কি অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। সো গাইস, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও আলোচনা করতেছি যে আসলে আমরা যে ইউরোপে রেসিডেন্স কার্ড পাই, তো এটার গুরুত্বটা কত? তো এটার গুরুত্বটা হইতেছে এক একজনের কাছে এক এক রকম। কেউর কাছে এটার গুরুত্ব আকাশচুম্বী, আবার কেউর কাছে এটার গুরুত্ব খুবই নগণ্য। বাংলাদেশ থেকে আসি হইতেছে D1 বিষয়। D1 বিষয়ে আইসা খুব তাড়াতাড়ি আমরা রেসিডেন্স কার্ড পেয়ে যাই। তো তারা মূলত এটার যে গুরুত্বটা এটা বুঝতে পারে না। কেমনে বুঝতে পারে না? তো তারা এর আগে ইউরোপে ছিল না, ছিল বাংলাদেশে। তো ইউরোপের যে একটা ইউরোপে আপনি যতদিন থাকবেন ততই আপনার এক্সপিরিয়েন্স হবে যে আপনি এই রেসিডেন্স কার্ডটা দিয়া কি করতে পারবেন আর এটার ভ্যালু কত। কিন্তু যারা এইভাবে D1 বিষয়ে আসার পরে তারা তো বুঝতে পারে না, এটা তাদের দোষ না। আসার পরে একটা কাজের সমস্যা, থাকার সমস্যা, ডকুমেন্টের সমস্যা। একটা কল দিছে আমার এখন, তো কলটা অটো রিসিভ হয়ে গেছে। দাঁড়ান আমি এই কলটা রিসিভ করি, তারপরে আপনার কথাগুলো বলি। ও একটু জায়গাও নাই কলা, কই রাখুন গাড়িটা? এখানে রাখি হবে গা। অনেকেই কার্ড পায়, কার্ড পাওয়ার পরে হতাশ হয়ে যায় যে ভাই কি কাজ করুম, কি করুম না করুম, একটা মানে প্রবলেমে পড়ে যায় কার্ড পাওয়ার পরে। আসলে তারা বুঝতেই পারে না তাদের যে একটা পাওয়ারফুল ডকুমেন্ট আছে। তো এই ডকুমেন্ট দিয়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের জব খুঁজতে পারে। এক জব তো আছেই, তো এখানে অনেক ব্যবসাও করতে পারে, সে দোকান নিতে পারে, সব কিছুই করতে পারে। কিন্তু দোকান নেওয়া তো মুখের কথা না, তো দোকানের কথা বাদই দিলাম। তো এখানে অনেক কাজ আছে ভাই, যেমন ধরেন ফুড ডেলিভারি আছে, টিভি লাইসেন্স থাকলে টিভিডি আছে। তো আপনার কাছে রেসিডেন্স কার্ড থাকে ভাই, কাজের অভাব নেই যদি আপনি করতে চান। আর যদি মনে করেন যে না আমার দ্বারা হইব না, তাইলে তো ভাই কিছু করার নাই, তাই না? তো এখানে আপনি যদি একটা ফলের দোকানও দেন ছোটো কইরা, কীভাবে দিবেন? আপনি ভাই খোঁজ খবর নেন কীভাবে দোকান নেই, আপনি বসে রয়েছেন কেন? পর্তুগালের থেকে সহজ কোনো দেশে নাই যে ব্যবসা বাণিজ্য যে কোনো কিছুই কোন। সবচেয়ে সহজ হইতেছে পর্তুগাল, যেখানে অন্য দেশে লাখ লাখ ডলার যেখানে অন্য দেশে লাখ লাখ ইউরো লাগে একটা দোকান নিতে বা করতে, এখানে খুব অল্প টাকাই হয়ে যায়। দেখি উল্টা উঠে দিল নাকি আমারে। এখানে রাইখা নেই ৳2.14। তো বেশি দূরে না, 800 মিটার দূরে ছিল। চোখ খুললেই তাদের কাজ আছে। আপনি যা জানেন, আপনি যা কিছু জানেন ওইটা দিয়েই আপনি কাজ শুরু করতে পারেন। এখানে আপনাকে কেউ না করবো না,
কালকে রাতে দেখলাম কয়েকটা আমাদের বাংলাদেশি ভাই ফুল ব্যস্ত আছে। মানে রাতে তো যে সময় নাকি আর 12টা 1টা বেজে যায়, তারপরে তো সবাই বেশিরভাগ মানুষ ওরা যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে এরা বের হয়, ঘুরতে বের হয় ছুটির দিনে। অনেকে ফুল বিক্রি করতেছে। এটা তো শর্মের কিছু না ভাই, এটা তো ব্যবসা। তো এইটাই কিন্তু ভালো একটা ফুল বিক্রি করতেছে, এটা ব্যবসা করতেছে, টাকা কামাইতেছে। তো অনেক কিছুই করতে পারে যারা বসে রয়েছেন কাট পাওয়ার পরেও তারা নিজের অ্যাক্টিভিটি খুললে আপনার নিজে একটা ব্যবসা করতে পারেন ছোটোখাটো। আর এই যে এখানে যে করতে পারে মানুষ, কিন্তু অন্যান্য দেশে এগুলো মানুষ ইলিগেলভাবে করে। কিন্তু এই দেশে সুযোগ থাকা সত্ত্বেও মানুষ করতে সাহস পায় না বা লজ্জা পায়। কারণ হইতেছে ভাই, যারা D1 বিষয়ে আসে বা হ্যাঁ অনেক টাকা খরচ করে আসে না, ম্যাক্সিমামই তো একটু ভালো ফ্যামিলির ছেলে পেলে তারা, তাই না? তো এর কারণে তারা এইসব জিনিস করতে চায় না। যারা চাকরি পান নাই তারা তো নিজের যে খরচটা আছে যে কোনো কিছু করেই, ভাই আমি ওই যে ফুল বেচার একটা খালি জাস্ট একটা এক্সাম্পল দিলাম আমি। ওইটা কিন্তু ওইটাই যে করবেন ওইটা কোনো বিষয় না, আরও অনেক কিছু আছে। আপনি চোখ খোলেন দেখবেন, ঘরে না বসে থাইকা কিছু একটা করতে পারেন। তো ম্যাক্সিমাম আমি দেখি ঘরে শুয়ে থাকি, অনেকেই দেখি আমি শুয়ে বলে যে ভাই কাজ নাই। এর আগেও আমি বলছি ভাই সিভি দেন, সব জায়গায় ঘোরেন দেখেন না। তাদের দরকার কি জানেন? যে একজন বড় ভাই থাকবো, বড় ভাই কাজ দিয়ে দিব, সে কাজ করব। আরে ভাই বড় ভাই কাজ কেমনি নিছে? বড় ভাই তো এরকম ঘুরেই নিছে। আচ্ছা বড় ভাইয়ের দল্লাম আরেকজনে দিছে, তো বড় ভাইয়ের বড় ভাই যে তারও তো সে তো ঘুরে নিছে নাকি? একজন তো ঘুরে নিছে, তারপরের সঙ্গে আপনার লাইন গেট করে দিতে আছে, তাই না? তো আপনি ট্রাই করতে সমস্যাটা কি? আপনি ট্রাই করেন। তো তাদের কাছে রেসিডেন্স কার্ড আছে কিন্তু তাদের কাছে গুরুত্ব নাই। আসল কথা গুরুত্ব নাই যে তা না, গুরুত্ব আছে, কিন্তু হইতেছে আপনার এটার ভ্যালুটা তার জানা নাই। সেই দেশে ইমিগ্রেন্ট, তো তার এই দেশে সব রাইট আছে, সে ঘুরে কাজের ব্যবস্থা করুক। কন্টিনেন্টে একটু দাঁড়াই দিয়ে অর্ডার পাইনি। আর একটা কল দিছে রে, সুন্দর আসতে না আসতে আরেকটা কল দিছে। তো গিয়ে দেখি যে কলটা পাইনি। আস্তে আস্তে অর্ডারে গেলাম, 2টা টিস্যু নিয়ে দিতে হবে খালি। Obrigado. আবার আমার কথা হইন না, আপনারা আবার মনে করেন না যে আপনাদেরকে আমি ফুল ব্যস্ত বলতেছি। ফুল ব্যস্ত বলি না ভাই, বলি হইতেছে যে এমন অনেক কাজ আছে যেগুলা খুঁজলে আপনি পাইবেন। মানে ইউরোপে আইসা কার্ডটা পাইয়া গেলে মনে করেন যে আপনি ইউরোপে সেটেল না ভাই। ইউরোপে আপনার আগে বুঝতে হইব হাওবাও। ইউরোপের হাওবাও যদি আপনি না বোঝেন তাহলে তো টাকাও কামাইতে পারবেন না। টাকা যদি না কামাইতে পারেন তাহলে তো আর ইউরোপের ফিল্ডে আপনি পাইবেন না।
তো এই যে দেশের থেকে আসার পরে যারা এরকম ভিসা নিয়ে জীবন বিষয়ে আসে ম্যাক্সিমামই আমি দেখছি ভাই যে আসার পর 7 মাস তারা বৈশা খায় বৈশা থাকে ম্যাক্সিমাম আর কি, সবাই না, ম্যাক্সিমাম আর কি বসে থাকে। তো তাদের জন্য আজকে ভিডিওটা তৈরি করা, যে ভাই তাদেরকে ভ্যালুটা বোঝানোর জন্য যে আসলে ভাই আপনি যে রেসিডেন্স কার্ডটা পাইছেন এটার ভ্যালু অনেক, আপনি ইচ্ছা করলেও যে কোনো কাজ করতে পারেন। আর যারা আর ভ্যালু কার কাছে বেশি, এখন বলুন যে ভ্যালু কার কাছে বেশি, ভ্যালুটা হইতেছে কার কাছে বেশি জানেন? যারা নাকি প্রায় 6-7 বছর 10 বছর 15 বছর পরে কষ্ট করার পরে তারপরে তারা রেসিডেন্স কার্ড পায়, তাদের কাছে ভ্যালুটা অনেক থাকে। কারণ হইতেছে তারা জানে যে এটা কী জিনিস। তার কারণে তারা দেখবেন বেশিরভাগ ব্যবসা করে বা টাকা ইনকামের পথ তৈরি করে। দেওতলা উল্টা কেমনে ঘুরে গেল হইল। তো আশা করি বুঝতে পারছেন যে ভাই বৈশা থেকে লাভ নেই। আপনার কাছে রেসিডেন্স কার্ড আছে, আপনি যে কোনো একটা কিছুতে কাজে লাগেন, মানুষের আশায় থাকেন না, ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করেন। কারণ হইতেছে আপনার কাছে রেসিডেন্স কার্ড আছে মানে আপনি ইন্ডিপেন্ডেন্ট, আপনার কারোর উপর ডিপেন্ড থাকার দরকার নাই।